আজকে একটি অদ্ভুত অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা নিয়ে কথা বলবো। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাটা সবসময় দুর্ঘটনা, এটি আবার অদ্ভুত কীভাবে হয়। এক গৃহস্থ মধ্যবয়স পুরুষ মানুষের গল্প, যার বয়স 50 বছরের কাছাকাছি, যার দুটি ছেলে মেয়ে আছে, তারা সবাই বড় হয়ে গেছে। মেয়েটা এখনও অবিবাহিত, ছেলেটা বিবাহিত। ওনার জমি জমা ভালো আছে, উনি যথেষ্ট কর্মঠ এবং ক্ষেত খামার সবই উনি নিজে থেকেই দেখাশোনা করেন। যেদিনের গল্প সেদিন একটা সন্ধ্যাবেলা, যখন আলো আর আঁধারির খেলা চলছে উঠোনে, উনি বারান্দায় বসে আছেন। ওনার মাঠে একটি মেশিন আছে, সেই মেশিন চালানোর জন্য ওনার কেরোসিন লাগে আর ডিজেল লাগে। উনি মাঠের উদ্দেশ্যে যাওয়ার আগে বারান্দায় বসে আছেন। ওই সময় লোডশেডিং চলছিল, কারেন্ট ছিল না, একটু অন্ধকার একটু আলো। বারান্দায় বসে উনি গুছিয়ে নিচ্ছিলেন ওনার মাঠে যাওয়ার জিনিসপত্রগুলো, গুছিয়ে নিচ্ছিলেন প্যাকেটের ভিতরে। একটি বোতলে 1 লিটারের একটি বোতলে কেরোসিন ছিল, আরেকটি বোতলে আরও 1 লিটার বোতলে একটি বোতলে খাওয়ার পানি ছিল। উনি যাওয়ার আগে একটু পানি খেয়ে নিলেন, খেতে চাইলেন। পানি খাওয়ার জন্য একটি বোতল হাতে নিলেন এবং এভাবে আলগোছে মুখের উপরে করে ঢকঢক করে পানি খাওয়ার জন্য বোতলটা উঁচু করলেন এবং 3 থেকে 4 ঢোক পানি খেয়ে নিলেন। আসলে উনি ভুল করে পানি খেয়ে নিলেন না, উনি খেলেন কেরোসিন। আসলে ওই বাম পাশে পানির বোতল থাকার কথা আর ডান পাশে কেরোসিনটা থাকার কথা, এই ডান আর বাম উল্টো হয়ে গেছে, যে কারণে ভুলটা ওনার হয়ে গেছে। তাই বলছিলাম একটি অদ্ভুত দুর্ঘটনা। সেই দুর্ঘটনা নিয়ে উনি ওই দিন রাতেই আমাদের কলেজ হসপিটালে ভর্তি হন। গত 7 দিন ধরে উনি ভর্তি আছেন। গল্পটা শেয়ার করার উদ্দেশ্য এটাই, আর অদ্ভুত এটাই যে একটা তো ভুল হয়ে গেল, আরেকটা হলো উনি শারীরিকভাবে এখন যথেষ্ট অসুস্থই বলা যায়, জেনারেল ওয়ার্ডে আছে। তবে তার একটা মানসিক ট্রমা আছে এই মুহূর্তে, যেটা আমরা সবাই খুব ফিল করছি। সেটি হলো এরকম একটা বয়স, যিনি গৃহস্থ মানুষ, যার ছেলে মেয়ে আছে, হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটে গেল। উনি প্রতিনিয়ত বলে যাচ্ছেন যে এই জীবনে আমি কীভাবে সমাজের কাছে মুখ দেখাবো, কীভাবে বেঁচে থাকবো। কেন? কারণ তার এত বন্ধু বান্ধব, আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী, কাছের এবং দূরের ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, চারিপাশে কত লোকজন, তারা সবাই ভাবছে যে আমি মনে হয় আত্মহত্যা করার জন্য এই ঘটনাটা ঘটিয়েছি। কিন্তু আসলে তা তো নয়। আর আমি এই কথাকে কাউকে বোঝাবো, কেউ তো বুঝবে না, সবাই আমাকে সন্দেহ করবে, মেয়েটার এখনও বিয়ে হয়নি। এগুলো নিয়ে উনি মানসিকভাবে খুবই বিপর্যস্ত অবস্থায় আছেন। তো এই হলো তার মানসিক অবস্থার বর্ণনা, যেটা আসলে একটা মেন্টাল হেলথ ইভ্যালুয়েশন দরকার এবং তার পরিচর্যাও দরকার। এখন আসি যে কেরোসিন পয়জনিং নিয়ে আসলে একটু সচেতনতামূলক কথা বলা। প্রথমত, এই কেরোসিন, ডিজেল, পেট্রোল যেগুলো আমাদের বাসা বাড়িতে বিভিন্ন কাজে আমরা রাখি, সেগুলো আমরা সচেতনভাবে রাখবো, এমনভাবে রাখবো যেখানে এই ধরনের ভুল যেন না হয়, এবং বিশেষত বাচ্চাদের থেকে এগুলো দূরে রাখবো। এবং বিশেষত এই যে 250 ml বা 500 ml বোতলে, বিভিন্ন ড্রিঙ্কসের বোতলে আমরা এই ধরনের কেমিক্যালগুলো রাখবো না, কারণ রাখলে বিশেষত আমাদের বাচ্চারা এগুলো দেখা মাত্রই খেয়ে নিতে চায় এবং খায়ও বটে। প্রায় আমরা এরকম ঘটনা পাই। এবার আসি যে কেরোসিন পয়জনিং হলে পরে কী করতে হবে। যেটা করতে হবে না সেটা হলো, আমরা মুখে বা নাকের ভিতরে নল দিয়ে যে পেটের ভিতরে ওয়াশ করি কোনো পয়জনিংয়ের ক্ষেত্রে, সেটা আমরা এখানে করব না। এই না করাটাই হচ্ছে সঠিক চিকিৎসা। অনেক সময় আমাদের ওপিসি বা কীটনাশক জাতীয় কোনো কিছু খাওয়ার পরে আমরা গ্যাস্ট্রিক ল্যাভেজ মানে ওয়াশ করি, স্টোমাক ওয়াশ করাই, সেইটা কেরোসিন পয়জনিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আপনি যদি কেরোসিন পয়জনিংয়ের কোনো পেশেন্টকে গ্যাস্ট্রিক ল্যাভেজ দিয়ে ফেলেন বা দেন, তাহলে সেটা একটা চরম মাত্রার ভুল হবে। এই একটু বিস্তারিত বলার অপেক্ষা রাখে এখানে কেন এবং কী। কেরোসিন হচ্ছে একটি ভলেটাইল এজেন্ট, একটা ভলেটাইল তরল লিকুইড সাবস্ট্যান্স, যেটা আপনি যদি খোলা জায়গায় রাখেন তাহলে ও দ্রুত বাতাসে মিশে যায়। আমরা যেটাকে বলি উদায়ী পদার্থ বাংলায়, মানে ভলেটাইল। তো আমরা যদি আমাদের মধ্যে কেউ যদি কেরোসিন খেয়ে ফেলে, তাহলে সেটা স্টোমাকে যাবে। আমরা চাই ওটা স্টোমাকেই থাকুক এবং ওখান থেকে নিচের দিক থেকে পাস হয়ে যাক, ওটা যেন উপরে না ওঠে। কিন্তু আমরা চাইলেই তো সব কিছু হয় না। কেরোসিন খাওয়ার পরে প্রতিনিয়ত ওখান থেকে কেরোসিনটা গ্যাস হয়ে উপর দিকে উঠতে থাকে, যেহেতু এটা ভলেটাইল এজেন্ট। এবং ওঠার পরে নাক দিয়ে মুখতে হয়তো কিছুটা বেরোয়, কিন্তু বড় একটি অংশ যেটা উঠতে উঠতে এখানে
আমাদের যে শ্বাসতন্ত্র, ট্র্যাকিয়া, ল্যারিংস, এটা দিয়ে ভিতরে ঢুকে যায় এবং আমাদের যে লাংস, ফুসফুস, সেখানে চলে যায় এবং ওটা চলে যায় এবং যায় বলেই এই যে রুগীর গল্পটা বলছি, সেই রুগী প্রথম থেকে আজও কাশছে এবং তার কাশিটা বন্ধ হচ্ছে না, খুশখুশি করে কাশতেছে, কাশতে কাশতে তার 2-5টা ব্যথা হয়ে গেছে। যদিও তার চিকিৎসা চলছে সঠিকভাবে, কিন্তু কী হবে সেটা আমরা কেউ আসলে যতটা বলতে পারি না। তো যদি এমনি নর্মালি যদি আপনি গ্যাস্ট্রিক ওয়াশ নাও দেন, তবুও তার এই কেরোসিনটা গ্যাস হয়ে উপরে উঠবে এবং তার এই কেমিক্যাল নিউমোনাইটিস, অর্থাৎ ফুসফুসে তার একটা প্রদাহ হবে, কাশি হবে এবং তার পরবর্তী আরও অনেক কিছু সাবসিকুয়েন্ট সিকোয়েন্স হবে, ARDS হতে পারে, এখান থেকে পেশেন্টের মৃত্যুও হতে পারে। আর যদি আমরা ওয়াশ দিয়ে ফেলি বা দিই, তাহলে ঘটনাটা আরও ভয়াবহ হবে। কারণ আমরা যখন ওয়াশ দিতে যাব, তখন ওই যে নলের পাশ দিয়ে গ্যাসটা আর বেশি বেশি উঠবে এবং বেশি বেশি লাংসের ভিতরে যাবে। পেশেন্টের লাংসের যে ক্ষতি সেটা বেশি হবে, তার খুব দ্রুত এবং ব্যাপক মাত্রায় কেমিক্যাল নিউমোনাইটিস হবে, তার ARDS হবে, তার অ্যাসিড বেস ডিজঅর্ডার ইমব্যালেন্স হবে, ডিজঅর্ডার হবে এবং এখান থেকে পেশেন্ট মারা যেতে পারে এবং সেইটা খুব ত্বরান্বিত হতে পারে। তাই কেরোসিন পয়জনিংয়ের ক্ষেত্রে আসলে সাবধানতা বিভিন্ন স্টেজ থেকে শুরু হবে, সেটা আপনার ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক পর্যায়ে এবং আপনার হেলথ কেয়ার সিস্টেমেও। প্রথমত আমরা কেরোসিন পয়জনিংকে প্রতিহত করব আমাদের সামাজিক সচেতনতার মাধ্যমে। দ্বিতীয়ত যদি ঘটে যায়, তাহলে আমরা কখনোই কেরোসিন পয়জনিংয়ের কোনো রোগীকে ওয়াশ দেব না, গ্যাস্ট্রিক ওয়াশ বা স্টোমাক ওয়াশ দেব না এবং দ্রুত হসপিটালে ভর্তি করাবো এবং এই রোগীকে অবশ্যই ভর্তি করাতে হবে। প্রথমে 1-2 দিন হয়তো আপনার কাছে মনে হতে পারে যে পেশেন্ট দিব্যি ভালো আছে, হয়তো একটু কাশি আছে, আপনি ভাবছেন যে না বাসায় নিয়ে যায়, কিন্তু না, বাসায় নিয়ে যাওয়া ঠিক হবে না। এই রোগীকে অবশ্যই হসপিটালে ভর্তি রাখতে হয়, কারণ 2 দিন বা 3 দিন পরে যে তার মূল সমস্যাটা শুরু হয়ে যায়। কেমিক্যাল নিউমোনাইটিস শুরু হয় শুরুতেই, কিন্তু বৃহৎ আকারে ফুল ফ্লেজ ইনফ্লামেশনটা শুরু হয় আরও প্রায় 36 থেকে 48 ঘন্টা পরে যে, এবং সেই সময় আমাদের স্টেরয়েড জাতীয় ওষুধগুলো বেশি লাগে এবং ক্লোজ মনিটরিংও লাগে। তো সকল মানুষ সবাই সুস্থ থাকুক, এই ধরনের অদ্ভুত ধরনের কেমিক্যাল পয়জনিং থেকে আমরা দূরে থাকবো, আমাদের পরিবার পরিজনকে সুস্থ রাখবো, এই শুভকামনা করি সবার জন্য। ধন্যবাদ।